ময়লা আবর্জনায় নদী নালা ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বরিশালে প্রধানমন্ত্রী, জনগণ পাশে থাকলে উন্নয়নের স্বার্থে বাধা মানবে না সরকার। জলজটে আজও নাকাল ঢাকাবাসী, অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। ঝুঁকিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। জরুরি স্থানান্তরে পুনরায় সহায়তা চালুর আহ্বান। এবং ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল মুখোমুখি। কাল রাত 1টায় শুরু সেমিফাইনাল লড়াই। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের জনগণ পাশে থাকলে উন্নয়নের স্বার্থে বিএনপি কোনো বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশালের গৌর নদীতে নব খননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। তিনি বলেন, ময়লা আবর্জনায় নদ নদী ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তানজিদ প্রতিবেদন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোরে সড়ক পথে রওনা হন তিনি। ঢাকার কেরানীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং ফরিদপুরে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌর নদীতে নবখননকৃত শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 2500 বৃক্ষরোপণ করেন। বক্তব্যে সরকার প্রধান বলেন, সারা দেশেই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিতে হবে, যার সুফল পেতে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। জলাবদ্ধতার জন্য ময়লা আবর্জনাকে দায়ী করে সবাইকে সচেতন হতে হবে বললেন তারেক রহমান। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে যদি আমরা খালের যত্ন নেই। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের মানুষ পাশে থাকলে উন্নয়নের পথে কোনো বাধা মানবে না বিএনপি সরকার। সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। গেল রাত থেকে বৃষ্টিপাত কমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার নিচে নামতে শুরু করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাতভর টানা ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। 3 ঘন্টার প্রবল বর্ষণে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান জলজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমেছে। অনেকে পানি পেরিয়ে, আবার কেউ নৌকায় কেন্দ্রে পৌঁছান।
এক সপ্তাহে বেশি সময় ধরে চলা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পর অবশেষে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। গতকাল রাত থেকে বৃষ্টিপাত কমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে থাকায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার প্রধান প্রধান সড়ক ও লোকালয় থেকে পানি সরতে থাকায় দীর্ঘ ভোগান্তির পর সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। টানা বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে টানা 5 দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় নাকাল নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ ও দৈনন্দিন জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। সব ডুবে গেছে, আমার চলার মতন কোনো পথ নাই, চুলা চাকি জ্বালেনি, খাওয়া দাওয়া নাই। আমাদের ঘর বাড়ি আবার ডুবে গেছে, আমাদের থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আমরা কোনো জায়গা ঢুকতে বসতে পারছি না বাবা। বন্যা আসা ঘরের ভিতর ঢুকে এলে ফেঁকা বালু বিছনা সব ডুবে গেছে। শুকনা খাবার বা বড় ধরনের কোনো অনুদান পাচ্ছি না, আমাদের গভর্নমেন্ট সরকার থেকে এই অনুদানগুলো দেওয়া হোক। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণে জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজও নাকাল রাজধানীবাসী। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এমন পরিস্থিতির মধ্যেই জুলাই মাস জুড়ে বৃষ্টিপাতের সংখ্যা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। স্থবির হয়ে পড়েছে নগর জীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। শুধু তাই নয়, প্রধান সড়ক থেকে অলিগলির রাস্তা কর্দমাক্ত। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ গন্তব্যে পৌঁছাতে পড়েছেন বিপত্তিতে। পথঘাট ভিজে গেছে, পানি জমাচ্ছে এবং আমাদের গাড়ি ঘোড়া পাওয়া খুব কষ্টকর। আমি ইউনিভার্সিটি যেতে পারিনি কারণ এই স্টেশনেও আর কাজীপাড়া স্টেশনেও একদম হাঁটু সমান পানি ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে খেটে খাওয়া মানুষের উপর। সপ্তাহের ব্যবধানে আয় কমেছে রিকশা, ভ্যান চালক ও দিন মজুরদের। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামছেন অনেকে। আগে যেমন 80 টাকা 100 টাকা এরকম আসতে, এখন 60 টাকা 70 টাকা 50 টাকা এরকম আসে। নাজেহাল অবস্থা, শরীরে কুলায় না, ঠান্ডা লাগে। একই পরিস্থিতি ব্যবসায়ীদেরও। টানা বৃষ্টির প্রভাবে আয় কমেছে ফুটপাতের দোকানিদের। বৃষ্টিতে আমাদের ব্যবসা খুব মন্দা, কাস্টমার আসতে পারে না, এই যে পানি জমে থাকে। এমন দিন আল্লাহ বৃষ্টিতে বেচা কিনা না হলে 2000, 3000, 5000 টাকা বিক্রি হইতো। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রবিবার ভোর থেকে পরবর্তী 27 ঘন্টায় ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত কমলেও পুনরায় 16 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের পর থেকে 14 এবং 15 তারিখে তীব্রতা একটু কম থাকবে। 16 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে আবার বৃদ্ধি পেতে পারে। জুলাই মাসের টানা বৃষ্টিপাতে ঢাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ। জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস এবং এ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বজ্রপাতে অনেক লোক প্রাণহানি ঘটে, সেই কারণে বজ্র ধ্বনি শুনলেই তারা যাতে ঘরে অবস্থান করে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে অপরিকল্পিত নগরায়ন ও জলাধার দখল হয়ে যাওয়ায় রাজধানীতে জলজট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সমাধানে জলাধার রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার তাগিদও দেন তারা। বিজন কুমারের আরেকটি প্রতিবেদন। দেখে মনে হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউ, কিন্তু না, এই চিত্র রাজধানীর নিউ মার্কেট এলাকার। আষাঢ়ের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে জলাবদ্ধতা অনেক ভয়াবহ অবস্থা, হাঁটার চলার সমস্যা, ব্যবসায়ীদের সমস্যা। শুধু নিউ মার্কেট নয়, নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে টানা বৃষ্টিতে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার জমে থাকা পানির মাত্রা আরো বেশি। স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভাটা পড়েছে ব্যবসায়ও। বৃষ্টি হলে আর এরকম আর হয় না, বিক্রি হয় না, পানির কারণে। কোনো ব্যবসা নাই ভাই,
এতে হালকা 20 মিনিট বৃষ্টি হলে যে মনে করেন দোকানের ভিতরে পানি চলে যায়। সরকারের নজরদারি ও সময় উপযোগী ব্যবস্থা না থাকায় সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে দাবি নগরবাসীর। অ্যাকচুয়ালি জলাবদ্ধতা আমরা প্রতি বছরই এরকম দেখতেছি, কোনো বছরই দেখতেছি না যেটা ঠিক হচ্ছে। নিউ মার্কেট পাশে তো কেউই দেখে না, দেখলে এইভাবে থাকতো তাহলে আরো পরিবর্তন হইতো দেখলে। এদিকে জলজট পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় দ্রুত পানি নিষ্কাশন ও নাগরিক দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তারা। নগর পরিকল্পনাবিদদের দাবি, অপরিকল্পিত নগরায়ন, কংক্রিটের বিস্তার ও প্রাকৃতিক পানি ধারণ ব্যবস্থা নষ্ট হয়ে জলজট তৈরি হচ্ছে। জলাধার দখল ও ভরাটের ফলে রাজধানীর জলাবদ্ধতা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে বলে মনে করছেন তারা। ঢাকা শহরের যত ধরনের খাল, জলাশয়, জলাধার ছিল সেই সব কিছুকে ধ্বংস করে দিয়ে এখন আমরা জলাবদ্ধতার সমাধান খুঁজছি। বিষয়টা হচ্ছে যে এই শহরে কিন্তু আজ থেকে 30 বছর আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ জলাশয় ছিল, যেটা আসলে 15 ভাগের বেশি ছিল, যেটা আইডিয়ালি থাকার কথা। অথচ এখন এই শহরে কমতে কমতে এটা নেমে এসেছে 5 ভাগের কম। তাহলে এই যে 50 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টিপাত হলে এটা তো নামবার জায়গা নেই। পরিস্থিতির উত্তরণে জলাধার রক্ষার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। অবশ্যই আমাদের এক্সিস্টিং যত ধরনের খাল, জলাশয় যাই আছে তার পুরোটাই রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের যে কৃত্রিম যে ড্রেন ব্যবস্থাপনা আছে সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য কমিউনিটিকে এঙ্গেজ করে সেই আবর্জনাগুলো পরিষ্কার করা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি কমিউনিটি যেন এই জায়গাগুলোতে ময়লা না ফেলে। নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ কি নিতে পারবে দায়িত্বশীলরা, তার অপেক্ষায় সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা ক্রমবর্ধমান মানবিক ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ HRW। বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহায়তাদাতা দেশগুলোর উচিত জরুরি ভিত্তিতে শরণার্থী ক্যাম্পগুলোর অতিরিক্ত ভিড় কমানোর উদ্যোগ নেওয়া। একই সঙ্গে বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, চলাচলের পথ সংস্কার ও জরুরি স্থানান্তরের জন্য নিরাপদ স্থান তৈরির মতো অবকাঠামোগত সহায়তায় পুনরায় চালু করা প্রয়োজন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রতিটি বর্ষাকাল ক্রমশই আরও প্রাণঘাতী হয়ে উঠছে। নেত্রকোনার 2টি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বছরের পর বছর ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তা সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান উপজেলা প্রকৌশলী মলয়রঞ্জন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নেত্রকোনার বারোহাট্রা উপজেলার নৈহাটি বাজার জেলার সবচেয়ে বড় গরুর বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে এ বাজারে। কিন্তু বারোহাট্রা রামভদ্রপুর নৈহাটি সড়কের প্রায় 2.5 কিলোমিটার এবং বারোহাট্রা সদর থেকে নৈহাটির মূল সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও আবার উঠে গেছে ইট পাথর। অথচ এ দুটি সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ উপজেলার সদর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও নৈহাটি বাজারে যাতায়াত করেন। তাই দ্রুত রাস্তার সংস্কারের দাবি পথচারী ও স্থানীয়দের। দীর্ঘদিন ধরে রাস্তাটা খুব বেহাল অবস্থা। রাস্তার প্রতি জায়গায় ভাঙাচোরা, প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। রাস্তাটার মধ্যে মানে ঘন্টার পরে ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে হয়। রাস্তাটা হচ্ছে কি একবারে ছোট। আমাদের গাড়ি ঘোড়া চালাইতে গিয়ে বিয়ারিং ভাঙে, এক্সেল ভাঙে, যাত্রীর কষ্ট, আমরা কষ্ট। আমরা কামাই করে 500 টাকা, গাড়ি ঠিকঠাক করলে লাগে 1000 টাকা। সরকারের কাছে আমাদের এই আবেদন যে রাস্তাটা মেরামত অতি তাড়াতাড়ি করা লাগে। সড়ক দুটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। 27 বছরে আমফান নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের কাজ চলমান আছে। আবহাওয়াটা ভালো হলে কার্পেটিং করে দেবো, তখন মানুষ আরামে যাতায়াত করতে পারে। আর 2500 মিটার মানে 2.5 কিলো রাস্তা আছে ভাঙা, অত্যন্ত খারাপ অবস্থা। 26-27 বছরে প্রকল্পটা নেওয়া আছে, ইনশাল্লাহ পাশ হলে ভালো হয়ে যাবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পিরোজপুরে 250 শয্যার জেলা হাসপাতাল 30 জুন উদ্বোধন হবার কথা থাকলেও তা আবারও পিছিয়েছে। হাসপাতালটি চালুর তারিখ বারবার পরিবর্তন হওয়ায় চিকিৎসা প্রত্যাশীদের ভেতরে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। দ্রুত উদ্বোধন করে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার।
2024 সালের ডিসেম্বরে পিরোজপুর হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যার হাসপাতালটি এখনও লিফলেট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বোধন হয়নি। 30 জুনের মধ্যে লিফট ছাড়াই চালু হওয়ার কথা ছিল হাসপাতালটির। পর্যাপ্ত ফার্নিচারের অভাবে নির্দিষ্ট দিনে উদ্বোধন করা সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। হাসপাতালটি চালুর তারিখ বারবার পরিবর্তন হওয়ায় জেলা ও এর আশেপাশের প্রায় 20 লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা পাওয়ার স্বপ্ন ও প্রত্যাশা দীর্ঘায়িত হচ্ছে। এতে চিকিৎসা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এই হসপিটালটি খুব শীঘ্রই উদ্বোধন হবে, একটি নির্দিষ্ট ডেটও দেওয়া ছিল, কিন্তু সেই ডেটে এই হসপিটালটি উদ্বোধন হচ্ছে না, যেটা আমাদেরকে আসলে আশাহত করেছে। সাধারণ মানুষ রয়েছে কি যারা স্বাস্থ্যসেবা নিচ্ছে, তাদের স্বাস্থ্যসেবা প্রচন্ড ব্যাহত হচ্ছে। উদ্বোধন হলেই যেন শুধু হাসপাতাল আর ইকুইপমেন্টের মধ্যে পড়ে না থাকে, এখানে পর্যাপ্ত ডাক্তারের যেন ব্যবস্থা করা হয়। বিভিন্ন ধরনের স্বল্পতার কারণে এখানে রোগীর তেমন একটা সেবা যত্ন দিতে পারতেছে না। মানুষ যাতে স্বাস্থ্যসেবা সুনিশ্চিতভাবে পায় তার দ্বার উন্মোচন করা হোক। আগামী জুলাই মাসে হাসপাতালে 4টি ফ্লোর উদ্বোধন করার কথা জানান সিভিল সার্জন। আমরা আশা করি ওনার ফার্নিচারটা দেওয়া মাত্রই আমরা 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের সভাপতি মহোদয়ের সাথে সমন্বয় রেখে আমরা আশা করি সকলের কে সাথে নিয়ে আমরা এই হাসপাতাল উদ্বোধন করব। জুলাইয়ে হাসপাতালটির 4টি ফ্লোর চালু করা হবে। এছাড়াও সারা বাংলাদেশে চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা চলছে। আগামী মাসেই ফার্নিচারগুলি চলে আসলে আপাতত 3টা ফ্লোর আবার চালু করব। আমাদের এই ডাক্তার, নার্স এবং হসপিটালে যাদের জনবল খুব অভাব, তো সেটাও চেষ্টা করা হচ্ছে যে কীভাবে আমাদের এই হসপিটালটা শুরু করার সময় ন্যূনতম যা দরকার সবকিছু থেকে চেষ্টা করা হচ্ছে। হাসপাতালটি দ্রুত চালু হলে জেলায় চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি কমবে সাধারণ মানুষের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধে মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন হিরমাস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস ও 3 কর্মকর্তা নিহতের দাবিও করেছে দেশটি। ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ও WTI তেলের দাম এক ধাক্কায় 3% বেশি বৃদ্ধি পেয়েছে। রুমার ডেস্ক রিপোর্টস। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। গেল 48 ঘন্টায় ইরানে যুক্তরাষ্ট্রের অনবরত বিমান হামলার প্রতিশোধ নিতেই এই যৌথ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসসহ 3 মার্কিন কর্মকর্তা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে IRGC। এর জেরে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন করে বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য মতে লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম 3.3% বেড়ে ব্যারেল প্রতি $78.50 পৌঁছায়। এর আগে এটি $70.14 পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময় যুক্তরাষ্ট্রের WTI অপরিশোধিত তেলের দাম 3.4% বেড়ে ব্যারেল প্রতি $73.83 ওঠে। রুমা, মোহনা সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 27 জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও 60 জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পরে রাতে ঘটনাস্থলে যান থাই প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। এই সময় তিনি জানান এখন পর্যন্ত 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ময়লা আবর্জনায় নদী নালা ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, বরিশালে প্রধানমন্ত্রী। জনগণ পাশে থাকলে উন্নয়নের স্বার্থে বাধা মানবে না সরকার। জলজটে আজও নাকাল ঢাকাবাসী। অপরিকল্পিত নাগরায়ণকে দুষছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। ঝুঁকিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। দাবি হিউম্যান রাইটস ওয়াচের। জরুরি স্থানান্তরের পুনরায় সহায়তার চালুর আহ্বান।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।